শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 23 জুলাই বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ইস্তফা দেওয়ার পর এবার কে হচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি? জেডিইউ প্রধান নীতিশ কুমার উপরাষ্ট্রপতি হতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসম মেঘালয় সীমান্ত থেকে ৮৬ কার্টন মদ পুলিশের তল্লাশিতে বাজেয়াপ্ত। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক অনিয়ম। শিলচরে দলাই বিধানসভায় মোহনখালে রামমানিকপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ে জিও ট্যাগিংকে ব্যাপক অনিয়ম। বঞ্চিত হয়েছেন এলাকার দরিদ্র পরিবার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মুখ্যমন্ত্রীর বরাক সফরকে স্বাগত জানিয়ে একগুচ্ছ দাবি বাস্তবায়নের আশ্বাস চাইল বিডিএফ। সিন্দুরা নদীতে তলিয়ে যাওয়া যুবক সৌভিকের দেহ উদ্ধার। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় সমাজে মাদক নির্মূল করতে মহিলা ও শিশু বিভাগের যৌথ ব্যবস্থাপনায় নেশামুক্ত ভারত অভিযান শুরু। এবং শেষ খবরটি, আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড এখন থেকে নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। এবার শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ইস্তফা দেওয়ার পর এবার কে হচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি? জেডিইউ প্রধান নীতিশ কুমার উপরাষ্ট্রপতি হতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু। জগদীপ ধনকড়ের ইস্তফার সঙ্গে এবার বিহারের ভোটে জুড়ে গেল। ধনকড়ের জায়গায় বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতিশ কুমারকে উপরাষ্ট্রপতি করা হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। ভোটের আগে নীতিশকে উপরাষ্ট্রপতি করে বিহারের সিএম পদে বিজেপির কাউকে বসানোর পরিকল্পনা থাকতে পারে। গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের জল্পনা শুরু। এমনই জল্পনা কল্পনা এদিকে নীতিশ উপরাষ্ট্রপতি হলে তা বিহারের সৌভাগ্য বলে মন্তব্য করেছেন বিহারের বিজেপি বিধায়করা। অপরদিকে অসম মেঘালয় সীমান্ত থেকে ৮৬ কার্টন মদ বাজেয়াপ্ত পুলিশের তল্লাশিতে। কালাইনছড়া টোলগেটের লরি থেকে উদ্ধার বৃহৎ পরিমাণের বিদেশি মদ। অসম মেঘালয় সীমান্তের দিগরখাল টোলগেটে পুলিশ চেকিং এর সময় AS11EC8141 নম্বরের একটি লরি থেকে বৃহৎ পরিমাণের মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গেছে, মেঘালয় থেকে আসা লরিতে থাকা ভিন্ন সামগ্রীর আড়ালে মদের কার্টনে বোঝাই করে দিগরখাল ৬ নং জাতীয় সড়ক হয়ে বহিরাজ্যে পাচার করার চেষ্টা করেছিল পাচারকারীরা। কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে সোমবার রাত অনুমানিক ১০টা নাগাদ লরিটি কালাইনছড়া টোল গেটে পুলিশে দাঁড়িয়ে দাঁড় করিয়ে তল্লাশি অভিযান চালায়। এতে উদ্ধার হয় কার্টন আর কার্টনে বিদেশি মদ। এদিকে তল্লাশি চলাকালীন সুযোগ বুঝে পালিয়ে যায় লরি চালক। লরি থেকে উদ্ধার হয় ৮৬ কার্টনে বিদেশি মদ। অপরদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক অনিয়ম। শিলচরের দলাই বিধানসভার মোহনখাল ও রামমানিকপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ে জিও ট্যাগিং এ ব্যাপক অনিয়ম। এই ব্যাপক অনিয়মে বঞ্চিত এলাকার দরিদ্র পরিবার। শিলচরের দলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পালংঘাট উন্নয়ন খণ্ডের মোহনখাল রামমানিকপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং প্রক্রিয়া নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। জিপির ৩ নম্বর গ্রুপের ক্ষুব্ধ জনসাধারণের সংবাদ মাধ্যমের কাছে এই অভিযোগ তুলে ধরেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই অভিযোগ অনুযায়ী সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে জিপির জীবিকা সখী রেজিনা বেগম এই জিও ট্যাগিং এর কাজটি সম্পন্ন করেন। কিন্তু সম্প্রতি যখন এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে তখনই দেখা যাচ্ছে এক হতাশাজনক চিত্র। অপেক্ষাকৃত সচ্ছল এবং আর্থিকভাবে সবল ব্যক্তিদের নাম তালিকায় স্থান পেয়েছে। এ গ্রামের প্রকৃত দরিদ্র ও যোগ্য পরিবারগুলি তালিকা থেকে বঞ্চিত হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, মোহনখালের রামমানিকপুর গ্রামের প্রায় ৪০টি দরিদ্র পরিবারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই পরিবারগুলি দীর্ঘদিন ধরে একটি পাকা বাড়ির স্বপ্ন দেখেছে এবং সরকারি সাহায্যের উপর নির্ভরশীল। কিন্তু এই অনিয়মের কারণে তাদের সেই স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। স্থানীয়দের মতে জিও ট্যাগিং এর সময় সঠিক নিয়মকানুন অনুসরণ করা হয়নি এবং স্বজন পোষণ বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে, যার ফলে প্রকৃত অভাবী মানুষরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা সংবাদ মাধ্যমের কাছে তাদের হতাশা ব্যক্ত করে বলেন, আমাদের মতো গরিব মানুষরা সরকারি প্রকল্পের উপরে ভরসা করে থাকি। একটি পাকা বাড়ির জন্য আমরা বহু বছর ধরে অপেক্ষায় আছি, কিন্তু এখন দেখছি যারা আর্থিকভাবে আমাদের থেকে ভালো অবস্থানে আছে তাদের নাম তালিকায় স্থান পেয়েছে, আর আমাদের মতো গরিব মানুষরা বাদ পড়েছে সেই তালিকা থেকে। এটা সম্পূর্ণ অবিচার করা হয়েছে। গ্রামের জনগণ আরও জানান, তাদের মাটির বাড়ি বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়, যাদের থাকার মতো ন্যূনতম আশ্রয় নেই তাদের, কিন্তু তালিকায় তাদের নাম নেই। এই গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে মোহনখাল ও রামমানিকপুর গ্রামের বঞ্চিত মানুষজনের দলাই বিধায়ক নিহারঞ্জন দাস এবং পালংঘাটে ব্লকের বিডিওর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে এই জিও ট্যাগিং প্রক্রিয়ার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। গ্রামবাসীরা জোর দিয়ে বলেছেন যে পুনরায় জিও ট্যাগিং করা হোক এবং প্রকৃত হিতাধিকারীর নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হোক, যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল উদ্দেশ্য অব্যাহত থাকে এবং গরিব মানুষরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। অপরদিকে মুখ্যমন্ত্রীর বরাক সফরকে স্বাগত জানিয়ে একগুচ্ছ দাবি বাস্তবায়নের আশ্বাস চাইল বিডিএফ। আগামী 24 আগস্টে নেতাজির মূর্তি উন্মোচন সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে বরাকে আসছেন আসামের প্রভাবশালী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর এই বরাক সফরকে স্বাগত জানানোর পাশাপাশি বরাক তথা রাজ্যের বাঙালিদের সমস্যার সমাধানে কিছু দাবি পেশ করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বুধবার বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় জানান, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবাসী তথা প্রতিজন বাঙালির কাছে একজন অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিল। মুখ্যমন্ত্রী বরাকের স্বহস্তে নেতাজির মূর্তির উন্মোচন করবেন, এটি সমস্ত বরাক তথা দেশবাসীর জন্য গর্বের বিষয়। তার এই উদ্যোগকে তাই সাধুবাদ জানাচ্ছে বিডিএফ। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজির দেশের প্রথম প্রধানমন্ত্রী বলে অভিহিত করেছেন, তাই তারা চাইছেন যে দেশের টাকায় যে কোনো একটি নোটে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি অন্তর্ভুক্ত করা হোক। তিনি বলেন, এই প্রস্তাব একমাত্র মুখ্যমন্ত্রীর তদবির করলেই সংসদে উত্থাপিত এবং বাস্তবায়িত হতে পারে। তাই এ ব্যাপারে তিনি এদিন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি করেছেন। প্রদীপ দত্তরায় বলেন, বরাকের ভাষা আন্দোলনের পর 65 বছর অতিক্রান্ত হয়েছে। এখন 19 মের ভাষা শহীদের সরকারি স্বীকৃতি মেলেনি। ভাষা শহীদের স্টেশন নামকরণের একটি সামান্য দাবি কেন্দ্রীয় সরকারের তথা রেল মন্ত্রকের সবুজ সংকেতে জানানোর পরও গত 8 বছর ধরে ফাইলটি দিশপুরে আটকে পড়েছে। প্রদীপ দত্তরা এদিন বলেন যে রাজ্যের বাঙালিদের আবেগিক সম্মান জানিয়ে আগামী 24শে জুলাই মুখ্যমন্ত্রী যদি এ ব্যাপারে ঘোষণা করেন, তবে বরাক সহ রাজ্যের বাঙালিরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন এবং খুশি হবেন। 24শে জুলাই নেতাজির মূর্তির উন্মোচনের সময় ভাষা শহীদ স্টেশন নামকরণের বিষয়টি ঘোষণা করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানিয়েছেন তিনি। এছাড়া বরাক উপত্যকার ক্রমবর্ধমান বেকারত্বের সমস্যা নিয়ে পুনরায় উদ্যোগের পাশাপাশি 5 গ্রাম কাগজ কলের জমিতে অবিলম্বে শিল্প স্থাপন করা সহ বরাক উপত্যকার 3য় ও 4র্থ শ্রেণীর সরকারি পদে স্থানীয়দের জন্য সংরক্ষিত করার দাবি জানিয়েছেন তিনি। বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, প্রতিবার বর্ষায় 3 মাসের জন্য বরাক উপত্যকার রেল সড়ক পথে বাকি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে। বাইরে যাবার একমাত্র উপায় থাকে শুধু বিমান। তারও বাড়া ইদানিং আকাশ ছোঁয়া হওয়ার উপত্যকার মানুষ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তিনি বলেন, প্রত্যন্ত এলাকায় যোগাযোগের জন্য কেন্দ্রীয় সরকার উড়ান প্রকল্পের ঘোষণা করেছেন। বরাকের মতো প্রান্তিক অঞ্চলের জন্য এখানে এই প্রকল্পের বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তাই এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি অবিলম্বে উড়ান প্রকল্পের অধীনে শিলচর গুয়াহাটি এবং শিলচর কলকাতা বিমান যাতায়াতের বন্দোবস্ত করার দাবি জানিয়েছেন। অপরদিকে এখন থেকে ভোটার, আধার কার্ড, রেশন কার্ডের নাগরিকত্বের প্রমাণ নয়। সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশন আসন্ন বিহার বিধানসভা ভোটের আগে তালিকা সংশোধনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে স্পষ্ট ভাষায় ভারতের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে আধার কার্ডের সচিত্র ভোটার পরিচয়পত্র ও রেশন কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। ফলে এইসবের নথি ভোটার তালিকায় নাম থাকার জন্য বাধ্যতামূলক প্রমাণ হতে পারে না।
একই সঙ্গে শীর্ষ আদালতকে কমিশন জানিয়েছে বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার ও কর্তৃত্ব তাদের আছে। গুচ্ছ আবেদনের সুপ্রিম কোর্টের তলব করা প্রতি হলফনামায় একথা জানান কমিশন। আবেদনকারীর দাবি ছিল ভোটার তালিকা সংশোধনের নামে কমিশন নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করেছে। তার জবাবে নির্বাচন কমিশন বলেছে একমাত্র ভারতীয় নাগরিকরাই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এবং তা দেখা পর্যালোচনা একমাত্র বিধিবদ্ধ দায়বদ্ধতা কমিশনের আছে। নির্বাচন কমিশনের সর্বোচ্চ আদালতকে প্রত্যুত্তরে জানায় দেশের ভোটার তালিকায় নাম থাকার ন্যূনতম যোগ্যতা হচ্ছে তাকে ভারতের নাগরিক হতে হবে, যে কারণে কমিশনের কর্তব্য ও দায়িত্ব হচ্ছে সেই শর্ত পূরণ হচ্ছে কিনা পুঙ্খানুপুঙ্খ বিচার করা হবে। ভোটার তালিকা সংশোধনের নামে বহু নাম ছাঁটাই করা হচ্ছে। এই অভিযোগে নির্বাচন কমিশন আদালতকে জানিয়েছে ভোটার রেজিস্ট্রেশন অফিসার যখন দেখছেন কোন ব্যক্তির নাম তালিকা থাকার কোনো যোগ্যতা নেই তখনই তার নাম বাদ যাচ্ছে। এক্ষেত্রে বৈষম্যের কোনো কারণ ঘটছে না। নির্বাচন কমিশন বলেছে তাদের একমাত্র লক্ষ্য ভারতের নাগরিক নন এমন ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়া। এই কাজের জন্য নাগরিকত্ব আইন 1955 মোতাবেক তাদের সেই ক্ষমতা রয়েছে। কমিশনের প্রত্যুত্তরের পর সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী 28 জুলাই।